পড়ছিলাম রেহেতাব মাতবরের বউ, কলমে নাবিলা ইশক। পর্ব সংখ্যা 1। সাল 1990, বৈশাখ মাস। প্রতাপপুর গ্রাম। গ্রীষ্মের কড়া রোদ্দুরের এক উদাস দুপুর। প্রাণহীন বাতাসে শান্তি নেই। পথের দুপাশের বটগাছগুলো থমথমে হয়ে আছে, যেন রোদে পড়ে ঝিমিয়ে পড়েছে। মাতবরদের 50 একর জমিতে শীতের শেষের দিকে রোপণ করা হয়েছিল বোরো ধান। এখন গ্রীষ্মের প্রখর রোদে ক্ষেত ভরা পাকা সোনালি ধান দেখতে অপূর্ব লাগছে। গত পরশু থেকে ফসল কাটার ব্যস্ততা বেড়েছে কৃষকদের। মাতবর বাড়িও ব্যতিক্রম নয়। তাদের নিজের তাঁত কারখানায় সকল মজুরদের ক্ষেতের ফসল কাটানোর কাজে লাগানো হয়েছে। মস্তিষ্ক গলিয়ে ফেলার মতো ক্ষমতা রাখা সূর্যটা ঠিক ওসমানের মাথার উপরে। রোদের খরতাপে ওর শ্যামলা গায়ের রংটা সূর্যের আলোয় পাকা গরমের মতোই উজ্জ্বল জ্বলজ্বল করছে। ঘেমে একাকার অবস্থা। মনে হচ্ছে মাত্রই গোছল সেরেছে। থ্যাতলানো নাকটা দুর্বলভাবে শ্বাস ফেলছে। পাকা ধান কাটতে থাকা ওর কর্মঠ হাত দুটো আর চলছে না। থেমে যেতে চাচ্ছে বারবার। হালকা পাতলা শরীরটার চলতে চাইল না। মস্তিষ্ক কিচ্ছুটি ভাবার সময়টুকুও পেল না। ওর শরীরটা কেমন ছেড়ে দিল। চোখ দুটো মুহূর্তেই বুঝে এলো। অস্পষ্ট আর্তনাদটুকু গলায় থমকে থাকলো। মৃদু বাতাসে উড়ে বেড়ানো পাতার মতো শরীরটা নিমিষেই জমির শেষ প্রান্ত ডিঙিয়ে পার্শ্ববর্তী খেতে গিয়ে পড়ে। সোনালি রঙের পাকা ঘন ধানের মধ্যে শরীরটা আড়াল হয়ে রয়। বাঁশের উপর মানুষের মতো আকৃতি তৈরি করে পুরনো জামা কাপড় পরিয়ে দেওয়া কাকতাড়ুয়াটা ওসমানের জ্ঞানহীন শরীরের ঠিক পাশেই। ওর উপর সূর্যের সোনালি রশ্মি এসে পড়ছে। সেই রশ্মিটা ধীরে ধীরে ফিকে হতে থাকে। এক সময় সূর্য ডুবে, আধার নেমে দেখা মিলে উজ্জ্বল এক চাঁদের। তাঁত কারখানার হিসাব ঘরের সামনে মজুরদের দীর্ঘ সারি। আজকে ফসল কাটার পারিশ্রমিক দেওয়া হচ্ছে তাদের। পারিশ্রমিক দিচ্ছেন রায়বাহাদুর। বয়সটা এসে ছুঁয়েছে 44-এর দোরগোড়ায়। গায়ের রংটা রোদে পোড়া। মুখে বয়সের হালকা ছাপ। চুলদাড়িতে অল্প পাক ধরতে শুরু করেছে। গম্ভীর মুখের সরু নাকের ডগায় চশমাটা ঝুলছে। হিসেব খাতায় মনোযোগ রেখে এক এক করে ডাকছেন মজুরদের নাম। মজুরদের মধ্যে অল্প বয়সী তরুণদের উপস্থিতিই শখানেক। ওরা উৎসাহিত, চাপা গুঞ্জন তুলছে, হইচই করতে চাইছে। বুঝেই রায়বাহাদুর গম্ভীর কণ্ঠে হুঁশিয়ারি ধমক ছুড়েন। মুহূর্তেই নিস্তব্ধতা বিরাজ করে কিছুক্ষণের জন্য। রায়বাহাদুর হিসাব খাতায় নামটা তুলে এবারে ডাকেন বিরক্ত নিয়ে, ওসমান। নিত্যদিনের আপ্লুত কণ্ঠের প্রত্যুত্তর না শুনতে পেয়েই রায়বাহাদুরের কপালের মধ্যেখানে ভাঁজ পড়ে চারেক। মাথা তুলে দৃষ্টি ফেলেন শাড়িতে। নজর বোলান দীর্ঘ শাড়ি জুড়ে। নিত্যদিনের মতো আজ আর তার বেয়ারা ছেলেটাকে এক নজরে খুঁজে পেলেন না। দৃষ্টির ভুল ভেবে ফের নিখুঁতভাবে চাইতে চাইতে ডাকেন, ওসমান, ওসমান। ছেলেটা তার নেই, এখানে নেই। রায়বাহাদুর চিন্তিত হন। মজুরদের মধ্যে চলছে অনিশ্চয়তা, মৃদু স্বরের জিজ্ঞাসাবাদ। তরুণদের মধ্যে অনেকেই ওসমানের কাছের বন্ধু। ওদের দিকে চেয়ে রায়বাহাদুর চিন্তিত কণ্ঠে প্রশ্ন শুনেন, ওসমান কুই? ও যে নাই। কিছু জানো? কই গেছে? ইউসুফ তখন তুষারের দিকে চেয়ে আছে, দৃষ্টিতে প্রশ্ন। তুষারও মাথা নাড়িয়ে বোঝায় জানে না। রানা দুই বন্ধুর চিন্তিত মুখ দেখে চতুর গলায় বলে, সর্দার, দুপুরে একসাথে খাইছিলাম আমরা, পরে যে যার মতন ধান কাটতে শুরু করলাম। গরমের অবস্থা খারাপ হইয়া গেছিল। কিছু ভাবিও নাই, দেখিও নাই, খালি হাত চালাইছি। ওই কি বাসায় চইলা গেল? রায়বাহাদুর সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। বাসার চাবিটা তার কাছে। কাজ শেষে বাবা ছেলে সব সময় একসাথেই বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তার একটি মাত্র সন্তান, এই একটি মাত্র ছেলে ওসমান। ওর মায়ের মৃত্যুর পর একা হাতে লালন পালন করে বড় করেছেন। যেমন খুব আহ্লাদ ছেলেকে নিয়ে, তেমনি ভয়। একটু চোখের আড়াল হলেই তার অশান্তি লাগে, চিন্তা হয় ছেলেটা এমন রাত করে কোথায় গেল, না জানা অবধি যে শান্তি পাবেন না। বাবার বাধ্য ছেলেও, না বলে কই এমনি তো করে না। রায়বাহাদুর মজুরদের পারিশ্রমিক দেবার দায়িত্বটা তুষারকে দিল। তুষার 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে, অঙ্কে ভালো। ওকে দায়িত্বটা দিয়ে তিনি টর্চ লাইট হাতে বেরোলেন কারখানা ছেড়ে। তার পেছনে রানা, ইউসুফ, হোসেন আর মুজাহিদও বেরিয়েছে। তাদের হাতে লণ্ঠন। লণ্ঠনের আলোয় চেয়েও হলদে ও দুর্বল আলো রায়বাহাদুরের টর্চের। আজ ওসমান ফেরেনি, টর্চটা চার্জেও দেওয়া হয়নি। এসব গুরুত্ব দিয়ে তার ছেলেটাই করে। ঝিঝি পোকার একটানা ডাক ভেসে বেরোচ্ছে। অদূরে কুড়ে ঘর থেকে জ্বলজ্বল করছে কেরোসিন বাতির আলো। সেই সুদূরের খুঁটির মাথায় বৈদ্যুতিক একটি বাল্ব, তাও মাঝে মাঝে জ্বলছে তো নিভছে। চাঁদের আজ তেমন আলো নেই, ভারী অন্ধকার চারপাশটা। ভূতের মতন দুলতে থাকা গাছগাছালির দুর্লভ ছায়া মারিয়ে হেঁটে চলেছেন রায়বাহাদুর।
ওনার সামনে উসমানের বন্ধুগুলো এদিক ওদিক দৌড়ে ডাকছে, খুঁজছে উসমানকে। এক পর্যায়ে রায়বাহাদুর নিজের বাড়ির সামনেও ঘুরে এসেছেন। দরজায় তখন মেটালের বড় তালা ঝুলছে। সময় করাচ্ছে রায়বাহাদুরের চিন্তা। ওদিকে গ্রাম জুড়ে বিচরণ চালিয়ে ফিরে এসেছে ইউসুফ, রানা, ওরা সব। রায়বাহাদুর তখন বিচলিত, আতঙ্কিত। তিনি কোনো রকমে বললেন, ও ধান কোন দিকে কাটতেছিল? মুজাহিদ তখন রীতিমতো গরমে ঘামছে, শ্বাস প্রশ্বাস রুদ্ধ। দুর্বলভাবে শ্বাস ফেলতে ফেলতে বলে, সর্দার, ও ক্ষেতের শেষ মাথাতে ছিল। ওর দিকে ধান কাটা আজই শেষ হইয়া যাবার কথা ছিল। ওসমান নিজেই কইতাছিল দুপুরে। রায়বাহাদুর আর এক মুহূর্ত দেরি করলেন না, ছুটলেন মাতবরদের ক্ষেতের দিকে। পাশাপাশি ছুটল ছেলেগুলো। পূর্ব দিকে শ্মশান ঘাট পেরোতেই সরু পথের দুপাশে ধান ক্ষেত, বাঁশঝাড়, নীরব কাঁচামাটির রাস্তা ধরে ছোটা রায়বাহাদুর মনে প্রাণে শুধু বিধাতাকেই ডেকে যাচ্ছিলেন সমানে। তার ছেলেটাকে যেন সুস্থ সবল খুঁজে পান। তার ছেলেটা রায়বাহাদুর আর ভাবতে পারল না। ছোটার গতি বাড়ালো। শূন্য মস্তিষ্কে যখন ক্ষেতের পশ্চিম দিকে এসে পৌঁছলেন, সজোরে এক চিৎকার করে মাটিতে বসে পড়লেন। মাতবর আর খানদের ক্ষেতের মাঝ বরাবর উঁচু হয়ে দাঁড়ানো প্রাচীন বটগাছটায় রক্তাক্ত উসমানের বেঁধে রাখা হয়েছে। মরদেহের মতোই ঝুলেছিল ছেলেটা, অথচ এমন বীভৎস চিৎকার শুনে সামান্য নড়েছে ওর শরীর। ইতোমধ্যে মুজাহিদ, ইউসুফ লণ্ঠন ফেলে ছুটেছে বট গাছের কাছে। ওসমানের প্রাণ আছে, ও জীবিত, এতটুকু বুঝতেই চিৎকার করে বলে ওঠে, ওসমান বাচ্চা আছে সর্দার, তাড়াতাড়ি ওরে হাসপাতালে নিতে হইব। রায়বাহাদুর কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়েছেন। আমার বাবাটা বলেই ছুটে এসেছেন বেঁধে রাখা ছেলের সামনে। ওসমানকে বেধড়ক মারা হয়েছে, শরীর জুড়ে জখম, মুখে থোকা থোকা রক্ত। দড়ি দিয়ে বাঁধা ওসমানকে সমানে পাগলের মতো ডাকতে ডাকতে দড়িগুলো খুলতে শুরু করলেন রায়বাহাদুর। ইউসুফের চোখ জোড়া উষ্ণ, রক্তিম রানার চোখ দুটো। ইতোমধ্যে রায়বাহাদুরের মতো গম্ভীর ভরিক্কি মানুষ কাঁদতে শুরু করেছেন। দড়িগুলো খোলা হতে ওসমানের শরীরটা দুলে পড়ে যেতে নিলে আষ্টে পেষ্টে ছেলেকে জড়িয়ে নেন রায়বাহাদুর। হাঁটুতে বাম হাত আর ঘাড়ে ডান হাত রেখে কোলে তুলে ছুটলেন মাতবর বাড়ির উদ্দেশ্যে। রাজবাড়ির উত্তরসূরি হিসেবে এখনও বিদ্যমান আজকের বিলাসবহুল তবে পুরনো আমলের রাজবাড়িটা, যা প্রতাপপুর গ্রামের দক্ষিণে অবস্থিত। মাতবরদের বর্তমান বসতভিটা। বসতভিটাটাই মাতবরদের প্রভাবশালীত্বের নীরব জবাবের পরিষ্কার উত্তর বহন করছে। রাজবাড়ির উঁচু পিলার ঘেঁষে উঠেছে নাম না জানা সহস্র রকমের গাছ। মোটা ইটের দেয়ালের অনেক জায়গায় মেরামত করা হয়েছে বলেই এসে জুড়েছে নতুনত্বের সামান্য ছোঁয়া। রাজকীয় ধাঁচের বিশাল প্রধান ফটকের পাশেই আছে ইটের ছোট দারোয়ানের ঘর। সেখান থেকে ফটক ও সামনের রাস্তা নজরে রাখা যায় সহজে। ঘরটির ভেতরে হলদে বাতি জ্বলছে। দেয়াল জুড়ে পত্রিকা লাগানো, এক কোণে পিতলের ঘড়ি শব্দ করে জ্বলছে। বাম দিকে ঝুলানো কাঠের লাঠি। বাঁশের চকিতে শুয়ে থাকা রঞ্জত মিয়ার চোখ মুখে বয়সের ছাপ। বয়স এসে ছুঁয়েছে 50-এর দোরগোড়ায়। চোখ দুটো বন্ধ হলো দোকান সচেতন। অদূর থেকেই মৃদু চিৎকার চেঁচামেচির প্রতিধ্বনি শুনতে পেতেই তড়াক করে উঠে বসেন। চোখ মুখ কুঁচকে রেখে দেয়ালে ঝুলানো লণ্ঠন হাতে তুলে নেন। মাথাটা বের করে দেখেন পথের মোড়টা। চাঁদের মৃদু আলোয় আগন্তুকদের ছুতে আসতে থাকা ছায়া দেখা যাচ্ছে। আর্তনাদ ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে। রঞ্জত এবারে খাখিয়ে ওঠে, কে কে এই রাত বিরেতে গ্যাঞ্জাম করতেছে? প্রাণের ভয় নাই? ছেলের রক্তাক্ত শরীর নিয়ে দৌড়াতে থাকা রায়বাহাদুর আত্মচিৎকার করে, ভাইজান, ভাইজান, আমার ওসমান, আমার ওসমান, বাঁচান আমার পোলারে। চাচাতো ভাইয়ের কণ্ঠ চিনেই তার শির দ্বারা বেয়ে অনুভূতির স্রোত বয় রঞ্জতের। লণ্ঠন নিয়ে দ্রুত পায়ে বেরোয় ঘর ছেড়ে। পুরুষ মানুষ কাঁদে না, এই কথাটি সারা জীবন মেনে এসেছিলেন রায়বাহাদুর। অথচ আজ ছেলের এই অবস্থায় তার হৃদয়ের ক্ষতবিক্ষত করে রেখেছে, অঝরে কাঁদতে বাধ্য করেছে। রঞ্জত চিৎকার করে ওঠে ওসমানের মরার মতো দেহটা দেখে। কি হয়েছে ওর? কি করে হয়েছে এটা? মুজাহিদ দুর্বল কণ্ঠে সব কিছু খুলে বলে। ও জানায় কে ওসমানের সাথে এমনটা করছে জানে না, তবে উপস্থিত সবাই অনুমান করতে পারছে কাদের স্পর্ধা হতে পারে এমন কাজের। বাকরুদ্ধ রঞ্জত। রায়বাহাদুর করুণ গলায় বলে, মালিককে একটু জানান, একটা গাড়ির ব্যবস্থা করে দেন, ওরে অতি সত্বর হাসপাতালে নিতে হইব। রঞ্জত কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দেয় ওসমানের রক্তাক্ত মুখ। ভাইপুতের এমন অবস্থায় থরথর করে কাঁপছে ভেতরটা। চিন্তিত চেহারা তুলে কোনো রকমে বলে, মালিক গ্রামে নাই, শহরে গেছেন। হতাশ হয় না রায়বাহাদুর, ফট করে বলে বসে, মাল কিন্তু আসেন, তারে জানান।
তারে জানান ভাইজান। দরজা খোলেন। পাগলের মতো বিলাপ শুরু করছেন রায়বাহাদুর। রঞ্জুর অসহায়, কি করবেন এমন অবস্থায়? তাদের মালকিন ওনাকে কিভাবে জানাবেন এসব? জানানো কি ঠিক হবে? মালিক থাকলে একটা ব্যবস্থা করা যেত। এমন রাত করে এই ব্যাপার নিয়ে রাজবাড়ির ভেতরে ঢোকা কতটা সঠিক? অন্যদিকে ভাইয়ের অবস্থা দেখে আর কিচ্ছুটি ভাবতে পারছেন না। কিছু যদি হয়ে যায় তার মানিকের। মুহূর্তে ঘর থেকে চাবি বের করে খুলে দেন রাজবাড়ির বিশাল দরজাটা। যা আছে কপালে তাই হবে। নিস্তব্ধতা বিরাজ করছে মাতবর বাড়ির ভেতরটায়। গ্রামের সাধারণ মানুষের বাড়িতে বিদ্যুৎ না থাকলেও মাতবর বাড়ির মতন প্রভাবশালী বাড়িতে আছে। তবে এই মুহূর্তে অন্ধকার সবকটা, কোথাও একটু আলো নেই। আধার এই ছেলেকে নিয়ে হাঁটু ভেঙে ফটকে বসে পড়ে রায়বাহাদুর। নিস্তব্ধতা চিরে আর্তনাদ করে ওঠে। সেই করুণ কণ্ঠের আর্তনাদের ধ্বনি দেয়ালে ছড়িয়ে পড়ে। নিস্তব্ধতা ভাঙে। বাতি জ্বলে ওঠে বিশাল বসবার ঘরের সব কয়টা। নিচতলার ভেতর থেকে আতঙ্কে হুড়মুড়িয়ে কদমে বেরিয়ে এসেছে নুহুল। আস্তে আস্তে কঠিন গলায় গর্জন ছড়ে। কার এত বড় স্পর্ধা? কার? রঞ্জত। ফটকে চেনা পরিচিত মুখগুলো থমকায় নুহুল। রায়বাহাদুরদের দুহাতের ওপর ওসমান, পেছনেই রঞ্জত দাঁড়িয়ে, চোখ মুখে রক্তিম, মুখ বদন জুড়ে ভীতি। রঞ্জতকে ঘিরে মুজাহিদ, ইউসুফ, রানা, হোসেন রীতিমতো ভয় কাঁপছে। তবে সাহস করে ঠায় দাঁড়িয়ে আছে, পালানোর চেষ্টা করেনি। রায়বাহাদুরের কান্নায় ভেঙে পড়ে। নুহুল ভাই, আমার পোলাডারে বাঁচাও আমার মানিকরে। ওরে হাসপাতালে নিতে হইব। একটু মালকিনরে ডাকো, একটু জানাও তারে। নুহুল এক পলক দেখে রক্তাক্ত ওসমানকে। তার মায়া কাজ করে, খারাপ লাগে, কিন্তু দিন শেষে সেও তো কাজের লোক। তার দায়িত্ব মায়া দহরা দেখানোর স্পর্ধা দেয়নি। চোখ মুখ কঠিন করে সে তাকায় রঞ্জতের দিকে। শক্ত গলায় ধমকে ওঠে, নিয়ম নীতিকে ভুইলা গেছো রঞ্জত? গভীর রাইতের বেলা তুমি ভেতরে ওদের ঢুকতে দিছো কোন সাহসে? কার অনুমতিতে? এত বড় স্পর্ধা কই পাইছো? রঞ্জত শব্দ করে হাঁটু ভেঙে বসে পড়ে। সেই দেখা দেখে বসে পড়ে ওসমানের বন্ধুগুলোও। রানার প্যান্ট ভিজে গেছে। ইউসুফ তখন রানার পেছনে। আতঙ্কে এইটুকুন হয়েছিল। নগ্ন পায়ে গরম কিছুর স্পর্শে আটকে ওঠে। চেয়ে যা দেখে তাতে চেহারার রং পাল্টায়। নাক মুখ কুচকে তারপরও চুপ রয়। সাহস করে না বিন্দুমাত্র নড়বার। গন্ধে তার মুখের অবস্থা অবর্ণনীয়। রঞ্জত নিজের ভুল স্বীকার করে দুর্বল গলায়, নুহুল ভাই, মাফ কইরা দেন আমারে। ভাইপোর এই অবস্থা দেখা আমি ঠিক থাকতে পারি নাই। আমি আমার শাস্তি মাথা পাইতা নিমু। মালিক নাই, তাই মালকিনই একমাত্র ভরসা। তারে একটু জানান, একটু মেহেরবানি চাই, একটু। নাইলে হয় বাঁচব না। নুহুল কঠিন থাকতে পারে না, অসহায় হয়, অপ্রস্তুত হয়। মালিকের অনুপস্থিতির সাথে তার করা এক নিষেধাজ্ঞা জারি করা থাকে। তা হচ্ছে, কিয়ামত হয়ে গেল এই বাড়ির ফটক পেরিয়ে কোনো বাইরের মানুষ ঢুকতে পারবে না। এমন নিষেধাজ্ঞা ভেঙে কিছু বলার সাধ্য তার নেই। নুহুল মুখ খোলে, কিছু বলবে, তখনই উপর থেকে এক নারী কণ্ঠ কর্ণগোচর হয়। কি হচ্ছে এইখানে? ওই কণ্ঠের সুর নেই, আছে দৃঢ়তা। ভয়ও নেই বিনয়, আছে এক অদ্ভুত আশ্বাস। চারদিক থমকে গেল এক মুহূর্তের জন্য। নুহুল কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই হাউমাউ করে ওঠে রায়বাহাদুর। ছেলের দেহটা জমিয়ে এনে শুইয়ে দিয়ে মিনমিন করে করুণ স্বরে, মালকিন, আমার পোলাডারে বাঁচান। আমি সারা জীবন গোলামি করবো। ওপর থেকে সিঁড়ি বেয়ে নামতে থাকা নারী দেহে সিল্কের শাড়ি পরিপাটিভাবে পরা, শাড়ির ভাজে ভাজে আভিজাত্য। নামতে প্রশ্ন করে শক্ত কণ্ঠে, কে করছে ওর এই অবস্থা? কার এত স্পর্ধা হয়েছে শুনি? রায়বাহাদুর ডুকরে ওঠে, ভাঙা কণ্ঠে খুলে বলে সব। মুজাহিদ মাথা নত করেছিল, মুহূর্তেই মাথা তুলে চায়। ভয়ার্ত মুখ, তবে কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। মালকিন। ওসমান অস্পষ্ট কণ্ঠে বারবার মাপ চাইতেছিল, বারবার করে কইতাছিল, আমারে মাইরেন না, আমি ইচ্ছা কইরা খেতে পড়ি নাই, আমারে ছাইরা দেন। রায়বাহাদুর ভেঙে গুড়িয়ে পড়েন একেবারে। রঞ্জুত দুহাতে চেপে ধরে ভাইয়ের বাহু। ক্ষিপ্র কণ্ঠে ডাক পড়ে তখনই, নুহুল দ্রুত কদমে এগোয় প্রত্যুত্তরে। জি মালকিন। আদেশ করে, ওরে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। আমাদের লোকজন কই সব? ডাক। নুহুল দাঁতে দাঁত চেপে কিছু বলতে চায়, কিন্তু পারে না। রাগান্বিত ওই দৃষ্টি তাকে আর কিচ্ছুটি বলার সাহস দেয় না। ততক্ষণে ট্রাক্টর বের করা হয়েছে। রায়বাহাদুর ছেলেকে নিয়ে ছুটলেন বাইরে। ট্রাক্টরে চড়ে তখনই রওনা দেন মফস্বলের উদ্দেশ্যে। মাঠের শেষ প্রান্তে ধান গাছের ফাঁকে জ্যোৎস্নার আলো পড়েছে। বাতাস নেই। নিস্তব্ধ নিশতি রাতের ক্ষেত যেন এক বিশাল আমাবস্যার পৃথিবী। মাথার উপরে ঝুলে থাকা কালো আকাশে জ্বলজ্বল করছে কয়েকটা তারা। দূরে কোথাও অর্ধচাঁদ ঝুলে আছে অলসভাবে। দূরের কোনো গাছে হয়তো বা পেঁচা বসে আছে, সামনে ডেকে যাচ্ছে। ক্ষেতের ধারের বাঁশঝাড়ের পাতাগুলো কাঁপলে মনে হয় কেউ বুঝি হেঁটে যাচ্ছে।
পেছনে গ্রাম ঘুমিয়ে পড়েছে, আলো নেই, শব্দ নেই। অথচ এই সময়ে ক্রমান্বয়ে শব্দ তুলে খেতে আগমন ঘটে অনেকের। বেশ কিছু লণ্ঠনের আলোয় কিছুটা অন্ধকার কেটে যায়। ক্ষেতের থেকে বেশ দূরত্ব নিয়ে বসানো হয়েছে সেগুন কাঠের তৈরি চেয়ারটা। চেয়ারের পেছনে সুঠামদেহী রণবীর সোজা হয়ে দাঁড়িয়েছে, হাতে বাঁশ, বাঁশের মধ্যে লণ্ঠন ঝোলানো। আভিজাত্যে মোড়ানো ওই নারীর চোখ দুটোর দৃষ্টি অদূরের বিশাল ক্ষেতের দিকে। এ যাত্রায় চেয়ারে বসতে বসতে ঝিম করা কণ্ঠে হুকুম ছুড়ে, কেরোসিন ঢাল, এক কোণাও যেন ছাড় না পায়। মুহূর্তেই 12 জন লোক ছড়িয়ে পড়ে ক্ষেতের সর্বত্রে। কেরোসিনের ছোট ড্রাম হাতে তরল পদার্থটি ঢালা হচ্ছে ক্ষেতের সবখানে। নুহল ঘামছে, কাঁপছে, ধরফর করছে তার ভেতরটা। মুখ ফিটে কিছু বলতে নিয়েও সাহস পায় না। চার রণবীরের দিকে, রণবীর ফিরেও তাকায় না, একদৃষ্টিতে চেয়ে আছে ক্ষেতের দিকে। কেরোসিন ঢালা শেষ হতেই মালকিনের হাতের ইশারায় সে বাঁশ হাতে এগোয়। আলগোছে ক্ষেতের মাথাতে ছোঁয়ায় লণ্ঠনের আগুন। ছোঁয়াতে দেরি, তবে এক বিন্দু আগুন ছড়িয়ে পড়তে সময় নেয়নি। চোখের পলকে পড়তে থাকে সোনালি পাকা ধানগুলো। ফোঁটা ফোঁটা আগুন একে একে রূপ নিচ্ছে লকলকে শিখায়। মৃদু বাতাসের সঙ্গী যেন ছড়িয়ে পড়তে সাহায্যের হাত বাড়ায়। নিস্তব্ধতা চিরে ভেসে বেড়ায় শুধু আগুনের গর্জন, শুকনো পাতার করকরে শব্দ, আগুনে ভাজা ধানের ফাটাফাটি। ধোঁয়ায় পুরো স্তর আকাশের দিকে ধীরে ধীরে উঠছে। নিচে আগুনের লালচে আলোয় গোটা ক্ষেত যেন এক অদ্ভুত নরককুণ্ড। বহু দূর থেকে কেউ একজন চেঁচালো, রুদ্ধস্বরে ডেকে উঠল, ক্ষেত পুইরা যায়, আগুন লাগছে, আগুন, মালিক, মালিক। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বড্ড যে দেরি হয়ে গেছে। আগুনে পুড়ে ছারখার পুরো ক্ষেত। নুহল চাপা স্বরে বলে এবারে, মালকিন, ফিরে যাওয়া যাক। চেয়ারে বসা শীর্ণ দেহটা আরও আরাম করে বসল। নারীত্বের স্পর্শ থাকে তার পায়ের ওপর রাখার কাণ্ডে এক আশ্চর্যজনক দৃঢ়তা। নুহুলের কথার বিপরীতে কোনো প্রত্যুত্তর করো না। নীরবে শুধু চেয়ে থাকে জল জল করা ক্ষেতের দিকে। ইতোমধ্যে অদূর থেকে ভেসে আসছে অনেকগুলো হন্তদন্ত পদচারণের শব্দ, চিৎকার, হাহাকার। আকাশ জমিন কম্পন তোলার মতো এক ভড়িক্কি। গম্ভীর কণ্ঠ অদূর থেকেই হুঙ্কার ছাড়ল, কলিজা কত বড় আমি দেখবার চাই। কার এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা? লোকগুলো কাছাকাছি এলো। মৃদু লণ্ঠনের আলোতে চেহারাগুলো অস্পষ্ট। এবারে আলগোছে ফিরে তাকালো চেয়ারে বসা নারী সম্মুখের ব্যক্তিটির উদ্দেশ্যে সংক্ষিপ্ত স্বীকারোক্তি, আমার। ক্ষণিকের নীরবতা বয়, যেন কণ্ঠ চেনার প্রয়াস। মুহূর্তে তেড়ে আসে ভদ্রলোক। রুক্ষভাষী চিৎকার জানতে চায়, কে, কে? শান্ত স্থির কণ্ঠে যেন কৌতূহল। প্রত্যুত্তরটি স্পষ্ট, ধীর, হিমালয়ের সমান উঁচু শোনায়, আমি রেহতাব মাতবরের বউ।